প্রশ্ন, আইএনএফ চুক্তিটি কোন দুইটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ব্যাখ্যা, আইএনএফ চুক্তি, আইএনএফ এর পূর্ণরূপ দি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস। এটি হল মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। স্বাক্ষরিত হয় 1987 সালের 8 ডিসেম্বর। স্বাক্ষরের স্থান ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। স্বাক্ষরকারী দেশ যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। স্বাক্ষরকারী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ। উল্লেখ্য, ডানমুখী দ্বৈত তীর এই চুক্তির মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়। সমুদ্রে ও আকাশে ব্যবহৃত মিসাইল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি। ডানমুখী দ্বৈত তীর 1 জুন 1991 তারিখ চুক্তির বাস্তবায়নের সময়সীমার মধ্যে দেশ দুটি প্রায় 2692টি মিসাইল ধ্বংস করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের 20 অক্টোবর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে তৃতীয় অকার্যকর হয়ে যায়। 2 আগস্ট 2019 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আইএনএফ চুক্তি থেকে প্রত্যাহার করে। উৎস হয়ে যায় 2 আগস্ট 2019 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আইএনএফ চুক্তি থেকে প্রত্যাহার করে। উৎস আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন। প্রশ্ন, ভারত কর্তৃক কত সালে সিকিম সংযুক্ত হয়? সঠিক উত্তর, 1975 সালে। ব্যাখ্যা, সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য। সিকিম সিকিম পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উঁচুতে অবস্থিত। মাত্র 7,096 বর্গ কিলোমিটারের ছোট্ট রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। রাজধানী গ্যাংটক। সিকিম প্রথমে স্বাধীন অঞ্চল হিসেবে থাকলেও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে 1975 সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়। ডানমুখী দ্বৈত তীর সিকিমে 1973 সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে ভোট কারচুপির অভিযোগ আনে লেন্ডুক দর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস। 1974 সালে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে লেন্ডুক দর্জি অস্বাভাবিক ব্যবধানে বিজয় লাভ করে। 32টি আসনের মধ্যে 31টি আসনেই তার দল জয়ী হয়েছিল। এতে সিকিমের প্রধানমন্ত্রী হন লেন্ডুক দর্জি। 1975 সালের 27 মার্চ লেন্ডুক দর্জি ক্যাবিনেট মিটিংয়ে রাজতন্ত্র বিলোপের প্রশ্নে একটি সাজানো গণভোটের আয়োজন করেন, যার ফলাফলস্বরূপ অবসান ঘটে চোগিয়াল পদের। 26 এপ্রিল 1975 ভারতের 22তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় সিকিম। উৎস ব্রিটানিকা। প্রশ্ন, কত তারিখে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয়? সঠিক উত্তর, 4 জুলাই 1776। ব্যাখ্যা, মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কারক 1492 সালে ইতালিয়ান নাবিক কলম্বাস স্বাধীনতা লাভ করে। 4 জুলাই 1776 সালে যুক্তরাজ্য থেকে। যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস 4 জুলাই। প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য 13টি, বর্তমান অঙ্গরাজ্য 50টি, সর্বশেষ অঙ্গরাজ্য হাওয়াই। ইলেকটোরাল ভোটের সংখ্যা 538টি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম 270টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়। আইনসভা কংগ্রেস দ্বিকক্ষ বিশিষ্ট। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করা হয় 4 জুলাই 1776 সালে। এই দিনে মার্কিন দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস টমাস জেফারসনের লেখা স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে এবং এটি স্বাধীনতা ঘোষণার আনুষ্ঠানিক তারিখ হিসেবে পালিত হয়। এই দিনে ব্রিটিশ শাসন থেকে আমেরিকার 13টি রাজ্যের নেতারা স্বাধীনতা ঘোষণা করেন। 1777 সালের 8 জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিয়ায় 4 জুলাই প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য 1776 সালের 2 জুলাই ভোট দেয় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুদিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। কিন্তু ব্রিটেন সঙ্গে পৃথক হতে 2 আগস্ট চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠিত হলেও 4 জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র। উৎস ব্রিটানিকা। প্রশ্ন, উত্তরটি বাতিল করা হয়েছে। ব্যাখ্যা, প্রশ্ন, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল নামে পরিচিত ম্যাগনা কার্টা অধিকার সনদে স্বাক্ষর করেন কে? সঠিক উত্তর, রাজা জন। ব্যাখ্যা, যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে। এটি একটি স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রটি গঠিত হয়েছে 4টি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। সরকার ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র। সংবিধান অলিখিত। সরকার প্রধান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান রানী বা রাজা। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, লেবার পার্টি। বর্তমান রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস। ডানমুখী দ্বৈত তীর ম্যাগনা কার্টা ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনা কার্টাকে। ইংল্যান্ডের অজনপ্রিয় রাজা জন ও বিদ্রোহী ব্যান্ডের মধ্যে শান্তি বজায় রাখার জন্য যে চুক্তি করা হয় সেটি ম্যাগনা কার্টা বা গ্রেট চার্টার নামে পরিচিত। ইংল্যান্ডের টেমস নদীর পারে 1215 সালের 15 জুন রানীমেড নামক স্থানে বসে কিংজন চুক্তিতে স্বাক্ষর করেন। এই ম্যাগনা কার্টা বিলকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। উৎস ব্রিটানিকা। প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ব্যাখ্যা, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের সময় কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয়। ডানমুখী দ্বৈত তীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক শক্তি, সামরিক ও বিশ্বজুড়ে ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় নামে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 1959 সালে ফিদেল কাস্ট্রোর মাধ্যমে বাতিস্তা সরকারের পতন পর দেশটিতে সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। মার্কিন সম্পর্কের অবনতির ফলে কাস্ট্রো সরকারের পতন ঘটানো সহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও কিউবা আক্রমণের পরিকল্পনা করে মার্কিন প্রশাসন। আর কিউবার আহ্বানে সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ পাঠাতে থাকেন সহায়তা। এই পরিস্থিতি কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। ডানমুখী দ্বৈত তীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয়। 1962 খ্রিস্টাব্দের প্রথম দিকে কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ট্রো সোভিয়েত ইউনিয়ন থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র গোপনে আমদানি করে কিউবাতে প্রতিস্থাপন করেছিলেন। অক্টোবর মাসে আমেরিকা তার গুপ্তচর বিমানের টায়লা ছবি থেকে জানতে পারে যে কিউবায় সোভিয়েত ইউনিয়ন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। আমেরিকা কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ গড়ে তোলে, ফলে সমগ্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমণ্ডল তৈরি হয়। এই পরিস্থিতি কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। এই ঘটনা স্নায়ু যুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। উৎস history.com। প্রশ্ন, নিম্নের কোনটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী? সঠিক উত্তর, প্রিটোরিয়া। ব্যাখ্যা, দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় প্রশাসনিক নাম রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত। দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় পথরেখার দৈর্ঘ্য প্রায় 1739 মাইল। দেশটির আইনসভার নাম পার্লামেন্ট। দেশটির আইনসভা 2 কক্ষ বিশিষ্ট, যথা উচ্চকক্ষ ন্যাশনাল কাউন্সিল, নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি। মুদ্রা র্যান্ড। ডানমুখী দ্বৈত তীর দক্ষিণ আফ্রিকার রাজধানী 3টি, যথা নির্বাহী বা প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া, সংসদীয় রাজধানী কেপ টাউন, বিচার বিভাগীয় রাজধানী ব্লোয়েমফন্টেইন। উৎস আই ওয়ার্ল্ড অ্যাটলাস ই ব্রিটানিকা। প্রশ্ন, বার্লিন প্রাচীর কত সালে নির্মাণ করা হয়? সঠিক উত্তর, 1961 সালে।
ব্যাখ্যা বার্লিন প্রাচীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ও স্নায়ুযুদ্ধের সময়কার ঐতিহাসিক নিদর্শন বার্লিন প্রাচীর। এই প্রাচীর জার্মানির বার্লিন শহরকে বিভক্ত করেছিল। এর একদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাবে থাকা সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি এবং অপরদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন পুঁজিবাদী পশ্চিম জার্মানি। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চার ভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়। স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি, পশ্চিম জার্মানি, এবং সোভিয়েত ইউনিয়নের অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি, পূর্ব জার্মানি। পুঁজিবাদী শাসন ব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে। এই পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায় সে লক্ষ্যে তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ 1961 সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের মাঝখানে একটি প্রাচীর নির্মাণের আদেশ দেন। তার আদেশ অনুযায়ী 1961 সালের 13 আগস্ট পূর্ব জার্মানি বার্লিন শহরের মাঝ দিয়ে তৈরি করা হয় বার্লিন প্রাচীর। এই প্রাচীরের দৈর্ঘ্য ছিল 155 কিলোমিটার। ডানমুখী দ্বৈত তীর বার্লিন প্রাচীরের পতন। স্নায়ুযুদ্ধের সমাপ্তিক্ষণে এই প্রাচীর ভেঙে ফেলা হয়। 9 নভেম্বর 1989 সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে। 3রা অক্টোবর 1990 সালে দুই জার্মানি, পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয়ে ফেডারেল রিপাবলিক অব জার্মানি নাম ধারণ করেছিল। উৎস ব্রিটানিকা। প্রশ্ন রাশিয়ার আইনসভার নাম কি? সঠিক উত্তর ফেডারেল অ্যাসেম্বলি। ব্যাখ্যা রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান। এর উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে কাস্পিয়ান সাগর ও ককেশাস পর্বতমালা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ান ফেডারেশন গঠিত হয়। রাশিয়ার সীমান্তবর্তী দেশ 14টি। সম্পূর্ণ নাম ফেডারেশন অব রাশিয়া। রাজধানী মস্কো। মুদ্রা রুশ রুবল। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। আইনসভা ফেডারেল অ্যাসেম্বলি। উচ্চকক্ষ কাউন্সিল অব দ্য ফেডারেশন। নিম্নকক্ষ স্টেট ডুমা। উৎস ব্রিটানিকা। প্রশ্ন নিম্নের কোন দুই রাষ্ট্রপ্রধান নিউ স্টার্ট চুক্তিতে স্বাক্ষর করেছেন? সঠিক উত্তর বারাক ওবামা এবং দিমিত্রি মেদভেদেভ। ব্যাখ্যা নিউ স্টার্ট চুক্তি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি। স্বাক্ষরিত হয় 8 এপ্রিল 2010, কার্যকর হয় 5 ফেব্রুয়ারি 2011। স্বাক্ষর করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ডানমুখী দ্বৈত তীর মস্কো ও ওয়াশিংটন মোট কত সংখ্যক কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে তার সর্বোচ্চ সীমা নির্ধারিত করে দিয়েছিল এই চুক্তি। চুক্তি অনুযায়ী উভয় দেশের সর্বোচ্চ 1550টি পারমাণবিক অস্ত্র মোতায়েনের সুযোগ ছিল। উল্লেখ্য 2023 সালের 21 ফেব্রুয়ারি নিউ স্টার্ট চুক্তি স্থগিতে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উৎস নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ। প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম কয়টি সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয়? সঠিক উত্তর 10টি। ব্যাখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয়। এই সংশোধনীগুলো 1791 সালে অনুমোদিত হয়েছিল এবং এগুলো জনগণের মৌলিক অধিকার যেমন বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। বিল অফ রাইটস মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে বিল অফ রাইটস বা অধিকারের বিল বলে অভিহিত করা হয়। 1787 সালে প্রণীত সংবিধানের সমালোচনার পরিপ্রেক্ষিতে জেমস ম্যাডিসন প্রস্তাবিত প্রথম 10টি সংশোধনী বিল অফ রাইটস নামে পরিচিত। এই সংশোধনীগুলি 1791 সালের 15 ডিসেম্বর কার্যকর হয়। এটি নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষার জন্য গৃহীত হয়েছিল এবং আমেরিকার স্বাধীনতা আন্দোলনের পর সংবিধানের গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর 1787 সালে ফিলাডেলফিয়ায় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মার্কিন সংবিধান রচিত হয়, কিন্তু এই সংবিধানে নাগরিকদের অধিকারগুলোর কোন নির্দিষ্ট উল্লেখ ছিল না। মার্কিন রাজনৈতিক নেতা জেমস ম্যাডিসন 1789 সালে মার্কিন কংগ্রেসে 12টি সংশোধনী প্রস্তাব করেন যা নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে চেয়েছিল। তিনি পরবর্তীতে একে বিল অফ রাইটস নামে পরিচিত করেন। ম্যাডিসনের প্রস্তাবিত কিছু সংশোধনী সরাসরি অনুমোদিত হয়েছিল এবং কিছু সংশোধনী পরিবর্তন ও সংযোজন করা হয়। সর্বশেষ 1791 সালে 10টি সংশোধনী মার্কিন সংবিধানে সংযুক্ত করা হয় এবং এগুলি বিল অফ রাইটস হিসেবে পরিচিত হয়। উৎস ব্রিটানিকা। প্রশ্ন উত্তর কোরিয়া কত সালে এনপিটি চুক্তি থেকে প্রত্যাহার করে? সঠিক উত্তর 2003 সালে। ব্যাখ্যা এনপিটি চুক্তি এনপিটি এর পূর্ণরূপ নিউক্লিয়ার নন প্রেলিফারেশন ট্রিটি। এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। স্বাক্ষরিত হয় 1 জুলাই 1968, কার্যকর হয় 5 মার্চ 1970। স্বাক্ষরিত দেশ 191টি। ডানমুখী দ্বৈত তীর আনুষ্ঠানিকভাবে এনপিটি দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র এনডব্লিউএস হলো 5টি। চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়, কিন্তু এনপিটি এর 6 অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই। 5টি রাষ্ট্র চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনোই এনপিটি এ যোগ দেয়নি। কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত। উত্তর কোরিয়া একটি অপারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে যোগদান করেছিল, কিন্তু 2003 সালে এনপিটি থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল। উৎস আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন ওয়েবসাইট ইউএনওডিইউ ওয়েবসাইট। প্রশ্ন মিশরে আরব বসন্তের ফলে কোন নেতার পতন ঘটে? সঠিক উত্তর হোসনি মুবারক। ব্যাখ্যা আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বোঝায়। 2010 সালের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্রগুলোর জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় বলে এটি আরব বসন্ত বা রবিউল আরবি নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে। এই আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের বহু দেশেই দীর্ঘকাল ধরে শাসনকারী স্বৈরশাসকরা ক্ষমতা থেকে উৎখাত হন। ডানমুখী দ্বৈত তীর আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায় জেসমিন বিপ্লবের মাধ্যমে। 2010 এবং 2011 সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল। এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়। 2011 সালের 11 ফেব্রুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। পরে লিবিয়ায় মুয়াম্মর আল গাদ্দাফি জমানার অবসান হয়। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন। নভেম্বরে ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আব্দুল্লাহ সালেহ মনসুর আল হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এছাড়া আলজেরিয়া, বাহরাইন, ইরান, মরক্কোয় বড় ধরনের বিদ্রোহ হয়। তবে লেবানন, মৌরিতানিয়া, সৌদি আরব, সুদান এবং পশ্চিম সাহারায় বড় ধরনের না হলেও বিক্ষোভ দেখা যায়। 7 ডিসেম্বর 2024 তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। উৎস ব্রিটানিকা আল জাজিরা। প্রশ্ন সিটিবিটি চুক্তির অধীনে কোন ধরনের পরীক্ষা নিষিদ্ধ করা হয়? সঠিক উত্তর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা। ব্যাখ্যা সিটিবিটি এর পূর্ণরূপ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি।
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। এই চুক্তির উদ্দেশ্য হল সামরিক বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ। জাতিসংঘের সাধারণ পরিষদ সিটিবিটি চুক্তিটি গ্রহণ করে 10 সেপ্টেম্বর 1996, স্বাক্ষরিত হয় 24 সেপ্টেম্বর 1996। স্বাক্ষরিত দেশ 187টি, অনুমোদিত দেশ 178টি। ডানমুখী দ্বৈত তীর সিটিবিটিও, পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা সিটিবিটিও এর পূর্ণরূপ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 19 নভেম্বর 1996 সালে। সিটিবিটি চুক্তির মাধ্যমে এটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষাগুলি নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ করে। সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। উৎস আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন ওয়েবসাইট। প্রশ্ন, কানাডার কোন প্রদেশে ফরাসিভাষী জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর কুইবেক। ব্যাখ্যা, কানাডা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এটি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে 1867 সালে। রাজধানী অটোয়া, মুদ্রার নাম ডলার। রাষ্ট্রের প্রধান রাজা তৃতীয় চার্লস ও রাষ্ট্রের সরকার প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়। উল্লেখ্য, কানাডার কুইবেক অঙ্গরাজ্যে সর্বাধিক ফরাসিভাষী জনগোষ্ঠী বাস করে। কুইবেকে প্রায় 80% লোক ফরাসি ভাষা ব্যবহার করে। কানাডার অন্য অঙ্গরাজ্যগুলোতে সর্বাধিক ব্যবহৃত ভাষা ইংরেজি। উৎস গভর্নমেন্ট অফ ক্যানাডা, ব্রিটানিকা। প্রশ্ন, নিম্নের কোন দেশটি সর্বাধিক টাইম জোন দ্বারা বিভক্ত? সঠিক উত্তর ফ্রান্স। ব্যাখ্যা, ফ্রান্স উত্তর পশ্চিম ইউরোপের দেশ। এটি আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর, আল্পস এবং পিরেনিস দ্বারা বেষ্টিত। দেশটির উত্তর পূর্বে বেলজিয়াম এবং লুক্সেমবার্গে, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড এবং ইতালি ও দক্ষিণ পূর্বে মোনাকো এবং ভূমধ্যসাগর অবস্থিত। রাজধানী প্যারিস। মুদ্রা ইউরো। বর্তমান প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। বর্তমান রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রো। সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস, এএফপি। বিমান সংস্থা এয়ার ফ্রান্স। উল্লেখ্য, ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক টাইম জোনে বিভক্ত দেশ। দেশটির মোট 12টি বা অ্যান্টার্কটিকাতে দাবি সহ 13টি টাইম জোন রয়েছে। ফ্রান্সের মূল ভূখণ্ডটি একটি টাইম জোনে অবস্থিত হলেও ক্যারিবীয়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মতো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এর অনেক উপনিবেশ এবং ওভারসিজ টেরিটরিজ রয়েছে। এই অঞ্চলগুলি ক্যারিবীয়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে ছড়িয়ে আছে, যার ফলে ফ্রান্সের একাধিক টাইম জোন রয়েছে। ডানমুখী দ্বৈত তীর সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত দেশসমূহ: 1 ফ্রান্স 13টি, 2 রাশিয়া ও যুক্তরাষ্ট্র 11টি, 3 অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য 9টি, 4 কানাডা 6টি, 5 ডেনমার্ক ও নিউজিল্যান্ড 5টি। উৎস ব্রিটানিকা, ওয়ার্ল্ড অ্যাটলাস। প্রশ্ন, ট্রুম্যান ডক্ট্রিনের মূল লক্ষ্য কী ছিল? সঠিক উত্তর সোভিয়েত সাম্যবাদের বিস্তার রোধ করা। ব্যাখ্যা, ট্রুম্যান ডক্ট্রিন। হ্যারি এস ট্রুম্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 33তম রাষ্ট্রপতি। 12 মার্চ 1947 সালে কংগ্রেসে তিনি ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন বিশ্ব রাজনীতিতে বিচ্ছিন্নতার নীতি, মনরো নীতি অনুসরণ করে আসছে, কিন্তু সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করার উদ্দেশ্যে সেই নীতি থেকে তারা সরে আসবে। তিনি আরও বলেন, যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের আক্রমণের শিকার হবে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক ও সামরিক সাহায্য দেবে। এভাবে বিচ্ছিন্নতার নীতির পরিবর্তে ট্রুম্যান যে সামরিক সক্রিয়তার নীতি নিলেন, তাই ইতিহাসে ট্রুম্যান নীতি, ট্রুম্যান ডক্ট্রিন নামে পরিচিত। ট্রুম্যান ডক্ট্রিনের মূল লক্ষ্য হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের ভূ রাজনৈতিক বিস্তার প্রতিরোধ করা। ডানমুখী দ্বৈত তীর ট্রুম্যানের এই নীতি ঘোষণার পিছনে কয়েকটি কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্টদের শক্তি বৃদ্ধি ঘটে। এই ঘটনা আমেরিকা সহ পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে উদ্বিগ্ন করে তোলে। ইংল্যান্ড আমেরিকাকে সতর্ক করে যে ব্রিটিশ সৈন্য গ্রিস থেকে ফিরে আসার পর সেখানে কমিউনিস্টদের প্রাধান্য স্থাপিত হলে সমগ্র ভূমধ্যসাগর ও বলকান অঞ্চল মিত্রশক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই সতর্কবার্তায় আমেরিকা সচকিত হয়ে পড়ে। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন বাণিজ্যে মন্দা ও অস্ত্র নির্মাণ সংস্থা উৎপাদন হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগতে থাকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রুম্যান তার সামরিক সক্রিয়তার নীতি গ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থার সুযোগ নিয়ে বিনা সুদে ঋণ দেওয়ার বিনিময়ে আমেরিকা এই সব দেশে শিল্পপণ্যের বাজার দখলের পরিকল্পনা করে। উৎস ন্যাশনাল আর্কাইভস.gov।